যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে কোনো একটি বাক্যের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন বলে। এক্স্যাক্টলি, মানে বাক্যের নাউনের সঙ্গে অন্য একটা শব্দ বা নাউনের যে সম্পর্ক সাধন করে সেটাকে আমরা প্রিপোজিশন বলি, এটা আমরা জানি। এবং আমি এক এক করে তোমাদের জানা জিনিসটাই আজকে ডেসক্রাইব করব। হ্যাঁ, একটা একটা করে আমরা প্রিপোজিশন একজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করব এবং তোমরা সেটার আনসার করবা এবং সেটা দিয়ে আমি বোঝাবো। প্রথমটা হচ্ছে ইন। আরাফাত, তুমি ইন নিয়ে যা জানো ডিটেলস বোঝাবা এবং এক্সাম্পল সহকারে বোঝাবা। বলো, সবাই একটু শোনো, এই বুঝিয়ে বুঝিয়ে আজকে তোমাদের জানা জিনিসটাকে আর একটু রিভাইজ করে নি। বলো দেখি বাবা। স্যার প্লিজ 1 মিনিট, আমাদের এখানে একটু নেটের প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের প্রথম প্রিপোজিশন ইন। স্যার হ্যাঁ বলছি এখন বলো। যে প্রিপোজিশন ইন কোন বড় জায়গার ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। দেখো, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করতে হয়। দেখো, প্রিপোজিশন কিন্তু খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা বাক্স, বাক্সের মধ্যে তুমি একটা বল রেখেছো। আচ্ছা নাফিসা, বলো তো, বাক্সটির মধ্যে একটি বল আছে, এটার ইংলিশটা কি বলবো? নাফিসা, বাক্সটির মাঝে একটি বল আছে, তাহলে কি হবে বলো দেখি? মনে নেই? নিহাল বলো, বাক্সের মধ্যে একটি বল আছে, কি হবে? নিহাল চেষ্টা করো বাবা। আচ্ছা, কোনো কিছুর মধ্যে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করব সেন্টেন্সটা, কেমন? দেয়ার। তাহলে এবার বলো দেখি কি হবে? বাক্সের মধ্যে একটি বল আছে, দেয়ার ইজ আ বল। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না কারো কথা বাবা। There is a ball in the box. দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। ভালো করে বোঝো, একটু পরে আমি পরীক্ষা নিব। তো কোনো কিছুর মধ্যে বোঝাতে তাহলে ইন কখন ব্যবহার করতে হবে? কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। ঠিক একইভাবে মধ্যে বোঝাতে যদি ইন হয়, তাহলে যদি বলি আমি ঢাকায় বাস করি বা ঢাকার মধ্যে বাস করি, এটা বলো রায়ান আহমেদ, আমি ঢাকায় বাস করি, ইংলিশটা কি হবে? রায়ান, আমি ঢাকা, এই কোথায় গেল? সিরাজুম মনি, আমি ঢাকায় বাস করি, কি হবে বলো? I live in Dhaka. আই লিভ ইন ঢাকা, ঢাকায় বাস করি মনে হবে। আই লিভ ইন ঢাকা হলে আমরা ইন ব্যবহার করব। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কারো ঝামেলা আছে? স্যার বুঝতে পারছি না। No sir. Assalamu alaikum sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। তাহলে ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, সেটা ঘরের মধ্যে হতে পারে, দেশের মধ্যে হতে পারে। তার মানে কোনো কিছুর মধ্যে বোঝাতেই চোখ কান বুঝে ইন ব্যবহার করে ফেলতে হবে। আচ্ছা, এর আগে কিন্তু পড়েছো সবাই, এই জন্য আমি তোমাদেরকে দিয়ে ডেকে আমি এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার করছি। তো চলো এবার নেক্সট আমাকে বলো। Assalamu alaikum হ্যাঁ, sir. ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, এবার তুমি ইনটু বোঝাবা। ইনটু দেখি মনে আছে কিনা। ইনটু। ইনটু গতি নিয়ে ভিতরে প্রবেশ। এই তো মাশাআল্লাহ, মনে আছে, গতি নিয়ে ভিতরে প্রবেশ। তার মানে এটা একটা বল, এই বলটা মনে করো বাহিরে আছে, এটা একটা বক্স, এই বক্সের বাহিরে বলটা আছে। তাহলে একটু বলো দেখি নাফিসা, তুমি বলবা হচ্ছে গতি নিয়ে তুমি ভিতরে প্রবেশ করছো। তাহলে আমি ক্লাসের মধ্যে গিয়েছিলাম, কি হবে বলো? I went into the room. ভেরি গুড, আই ওয়েন্ট ইনটু দ্য রুম। এবার বলো দেখি, আমি ঘরের মধ্যে যাচ্ছি। I am আমি ঘরের মধ্যে যাচ্ছি। I am going into the room. আচ্ছা, আমি ঘরের মধ্যে যেতে পারি। I can go into the room. আচ্ছা, আমি ঘরের মধ্যে যেতেও পারি। I may go into the room. ইয়েস, আই মে গো ইনটু দ্য রুম। তাহলে সবাই একটু খেয়াল করো, ইন এবং ইনটুর মধ্যে পার্থক্য হচ্ছে একটা গতি এবং একটা গতি ছাড়া। যেটা আগেই ওই যে জিনিসের মধ্যে রয়েছে বোঝায় শুধু ইন হবে, বাট গতি দিয়ে প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করব। তো চলো ফাইন, এবার দুটো বোঝাবা, অন এবং অন টু। বলো ফাইন, দুটো বোঝাবা, অন এবং অন টু, কি হবে? আমি তো পরে আসছি স্যার, আমি ও আচ্ছা আচ্ছা, আসলে
আচ্ছা আমি শুরু করেছি কিছুক্ষণ আগে, আচ্ছা সমস্যা নেই, আমরা প্রিপোজিশন পড়ছি, মানে রিভাইজ করছি, যেহেতু প্রিপোজিশন একবার হয়েছে তোমাদের, তোমাদের খুব পরীক্ষা সন্নিকটে, এই কারণে অনেকের প্রিপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্বস গুলো প্রয়োজন হচ্ছে, এই কারণে আমি একটু রিপিট করছি। দেখো এবার অনে যাচ্ছি, অন, ঠিক আছে, সাবিহা অন বোঝাবা, অন এবং অন টু, বলো মনে আছে কিনা দেখি। সাবিহা শুনতে পাচ্ছ? হ্যাঁ, অন এবং সাবিহা কি আছো? হ্যাঁ এসেছো তো, বলো বাবা অন কখন হবে? তুমি কি বাইরে আছো? বাইরে, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো তাহলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। সিরাজুম মনির অন কখন ইউজ করবে? স্যার কোনো কিছু উপরে বুঝালে অন ইউজ করব। আচ্ছা দেখো, উপরে, ওভার মানেও কিন্তু উপরে, তাহলে কোন উপরে তুমি অন দিবা? কোন ধরনের উপরে কে অন দিয়ে বোঝাবা? একটু ক্লিয়ার করো। হ্যাঁ, টেবিলের উপর আপনার কি আছে? লেগে উপরে আছে, সংস্পর্শে। সংস্পর্শে, এটা সবচেয়ে ভালো একটা এক্সাম্পল। যদি কোনো কিছুর উপরে কিছু থাকে এবং স্পর্শ করে থাকে তাহলে অন হয়ে যাবে। তাহলে সিরাজুম মনির বলো দেখি, টেবিলের উপর একটি কলম আছে, এটার ইংলিশটা বলো। হ্যাঁ, কোনো কিছু আছে, শোনো কোনো কিছু আছে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করবো, তাহলে বলো টেবিলের উপর একটি কলম আছে, কি বলবো? দেয়ার। There is a pen ওকে, on the table. অন দা টেবল, তাহলে কি টেবিলের সাথে কলম কি লেগে আছে না লেগে নেই? লেগে আছে। লেগে আছে। এবার তুমি অন টু বোঝাবা, অন টু বলতে তুমি কি বোঝাচ্ছ? অন টু, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো তো আমার নতুন, আমি তো আচ্ছা বলতে পারি না। ও তাই নাকি, এগুলো নতুন হবে? আমি পড়াইনি আগে, এটা তো পড়িয়েছি মনে হয়। এটা তো, স্যার এগুলো স্যার প্রিপোজিশন। হ্যাঁ বুঝিনি বাবা আরফাত। স্যার প্রিপোজিশন আপনি একসাথে সবাই বলো না, বলো। স্যার আজকে পড়িয়েছিলেন কিন্তু প্রিপোজিশন পড়াননি। ও মাই গড। স্যার প্রিপোজিশন পড়িয়েছেন। ও আচ্ছা, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা অসুবিধা নেই, সমস্যা নেই, আমি তো আবার পড়াচ্ছি, তো যাদের পড়া আছে তারা রিভিশন দাও, যাদের পড়া নেই তারা শিখে ফেলো, অসুবিধা নেই। আচ্ছা নো প্রবলেম। আচ্ছা অন টু নিয়ে কে বোঝাও, বলো অন টু কে জানো? স্যার আমি বলতে পারবো। অবশ্যই বলো, ইয়েস বলো। অন টু হ্যাঁ হ্যাঁ, অন টু। তোমার কি নেট প্রবলেম বাবা? কথা শুনতে পাচ্ছি না। উপরে ওঠা। হ্যাঁ, স্যার গতি নিয়ে উপরে যাওয়া। না উপরে ওঠে না, গতি নিয়ে উপরে, আচ্ছা উপরে ওঠাও বলতে পারো, উপরে ওঠা মানে আবার আপ বোঝায়, কিন্তু আই এম গোয়িং আপ, এটা হচ্ছে গতি নিয়ে কোনো কিছুর উপরে যাওয়া বা উপরে ওঠা, ঠিক আছে ঠিক বলেছো, গতিশীল থাকবে, উপরে থাকবে, বাট একটা গতি নিয়ে বোঝাবে। ঠিক এই কথাটা যদি বলো নাফিসা, আমি বইটি টেবিলের উপর রাখি, তুমি দেখো তো বইটা কি টেবিলের উপর আছে নাকি তুমি এখন রাখবে, কোনটা? স্যার আমি এখন রাখবো। এখন রাখবো। যদি তুমি এটা বলতে যে বইয়ের টেবিলের উপর একটা বই আছে, এটার ইংলিশ কি হবে নাফিসা? দেয়ার, বলো। There is a book onto the table. অন টু দ্য টেবিল হবে না, তখন ধরো টেবিলের উপরে অলরেডি বইটা আছে, তাহলে কি হবে? শুধু অন হবে, শুধু অন। বাট তুমি যখন বলছো যে আমি বইটি টেবিলের উপর রাখবো, তখন কি হবে বলো এটা? আই উইল। I will the book. ওকে, স্যার এখানে onto ব্যবহার। হ্যাঁ অন টু দ্য টেবল। Onto the table. আচ্ছা ভালো করে বুঝো সবাই, আমি আবার বলছি, দেখো খুব সহজ, চারটা জিনিস হয়ে গেল, ছবি দেখে বোঝাচ্ছি। তাহলে ইন মানে কোনো কিছুর মধ্যে আগেই রয়েছে, ধরো আমি ঘরের মধ্যে আছি, আই অ্যাম ইন আ রুম, বাট তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করছো আগে ঘরের মধ্যে নাই, বা বাগানে প্রবেশ করছো, বা তুমি হচ্ছে একটা ছাদের উপর প্রবেশ করছো, তখন ইনটু হবে। ধরো এটা একটা ঘর, তাহলে বলছো আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, তুমি যখন এই সেন্টেন্সটা পড়বে তখন বুঝবে যে তুমি ঘরের মধ্যে নাই, আসলে তুমি বাইরে ছিলে, ঘরের মধ্যে প্রবেশ করছো। যেমন আই এম গোয়িং ইনটু দ্য গার্ডেন, সবাই খেলছে বাগানের মধ্যে, তো তুমিও যাচ্ছ, আই এম গোয়িং ইনটু দ্য গার্ডেন, আমি বাগানের মধ্যে যাচ্ছি। গতিশীল থাকলে, কোনো কিছুর মধ্যে প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করব। এবার আসো, অন মানে কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে, তুমি ছাদের উপরে আছো, আই এম অন দ্য রুফ, অথবা দেওয়ালের উপর একটা ঘড়ি আছে, দেয়ার ইজ আ ক্লক অন দা ওয়াল, লেগে আছে কোনো কিছুর উপরে লেগে আছে, দেয়ার ইজ আ কম্পিউটার অন দা ডেস্ক,
ডেস্কের উপর কম্পিউটার আছে, অলরেডি আছে হলে আমরা অন ব্যবহার করব। আর অন টু কখন ব্যবহার করব? যেটা আগে ছিল না, তুমি সেটা পরে রেখেছো। যেমন আমি বইগুলো শেলফের মধ্যে রাখি, তাহলে আই কিপ দ্য বুক অন টু দ্য শেলফ। তুমি তো এখন নাই, যদি থাকতো তাহলে তো বলতো বইগুলো আছে। তার মানে কোনো কিছু পরে প্রবেশ করলে বা উপরে পরে রাখলে তখন আমরা অন টু ব্যবহার করব। তাহলে 4টা প্রিপোজিশন হয়ে গেল না? আচ্ছা দেখি রায়ান আহমেদ মনে আছে কিনা, আমি পড়িয়েছি এটা কিন্তু তোমরা মনে নেই কেন জানি না অনেকের, তো যাই হোক সমস্যা নেই, এটা আমরা শিখি। আচ্ছা বাবা একটু মাওয়া তোমাকে বলতে হবে, মাওয়া ওভার কখন ব্যবহার করা হয় বলো দেখি, তুমি জানো কিনা ওভার? এটাও কিন্তু খুব সহজ, ওভার কখন হবে বলো দেখি। হুম, চেষ্টা করো। ওভার ইয়েস ইয়েস। টেবিলের উপরে আছে এই তাহলে ওভার বলে। না 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 না, আচ্ছা দেখো খুব ভালো করে বোঝো, অন মানে উপরে, উপরে লেগে আছে। আর এটা হবে উপর দিয়ে অথবা উপরে। ও আচ্ছা, উপর দিয়ে চলে যাবে তাই না, উপর দিয়ে হয়ে যাবে। দেখো আবার বুঝেছি 3টে পার্থক্য, অন মানে অলরেডি উপরে আছে, অন টু মানে সেটা পরে উপরে এসেছে, আর ওভার মানে উপর দিয়ে লেগে থাকবে না, অনেক উপরে অথবা লেগে থাকবে না। যেমন মনে করো দরজার উপরে একটা ঘড়ি আছে, তো এটা যদি দরজা হয় তাহলে দরজার উপরে তাহলে মারি না আমরা ঘড়ি, দরজার উপরে রাখি না, এই ধরো উপরে, ও স্পর্শ করবে না, উপরে হবে কিন্তু কোনো স্পর্শ করবে না, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ওভার বলবো। দেখেছো কত ঝামেলা, এগুলো বুঝে মনে রাখতে হবে। ওভার, তাহলে অন মানে অলরেডি উপরে আছে, অন টু মানে পরে উপরে এসেছে, আর ওভার মানে উপরে কিন্তু লেগে থাকবে না, নো স্পর্শ। তাহলে এটা যদি এমন হয় যে আমার মাথার উপরে একটা ফ্যান আছে, তাহলে ইংলিশটা কি হবে? দেয়ার There is a fan over my head. ইয়েস, ওভার মাই হেড। দেখো লেগে নাই, ওভার লেগে নাই। তুমি আরেকটা বলো তোমরা দেখি, বলো রাস্তার উপরে একটা ব্রিজ আছে, কি হবে? There is a bridge over the road. ইয়েস, ওভার দ্য রোড। তাহলে এই 5টা তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আবার বলছি খেয়াল করো, অন মানে উপরে, অন টু মানে উপরে পরে, মানে উপরে আসবে কিন্তু পরে আসবে, আর ওভার মানে উপরে কিন্তু লেগে থাকবে না। আচ্ছা আবার ইন মানে মধ্যে, আর ইনটু মানে গতি নিয়ে কোথাও প্রবেশ করা। ঠিক অন টুটাও তেমন, গতি নিয়ে উপরে রাখা বা গতি নিয়ে কোনো কিছুর উপরে আসাকে আমরা অন টু বলে থাকি। তাহলে 4টা গেল মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট, নেক্সটে কি আছে, এর পরেরগুলো একটু বুঝবা সহজ আছে। তাহলে 5টা হয়ে গেল। আন্ডার, এগুলো সব জানো তোমরা, আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার হয়। আচ্ছা আমি যে বাংলাগুলো বলছি তোমরা একটু আমার সাথে বলার চেষ্টা করবে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা আন্ডার কখন হবে? কোনো কিছুর নিচে হলে আন্ডার হবে। ধরো একটা গাছের নিচে তুমি দাঁড়িয়ে আছো, নিচে, আন্ডার মানে নিচে। যদি বলো যে আমি দাঁড়িয়ে আছি গাছের নিচে, ইংলিশটা কি হবে? চেষ্টা করো সবাই। I'm standing under a tree. আই এম স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি, একটি গাছের নিচে। আচ্ছা যদি সেন্টেন্সটা এমন হয় যে আমি গাছটির নিচে দাঁড়িয়ে আছি, কি হবে? I am standing under the tree. আন্ডার দা ট্রি, টি আছে গাছটি, তখন আন্ডার হয়ে তখন দা হয়ে যাবে। ভেরি গুড। সিরাজুম মনির তুমি কি বুঝতে পারছো বিষয়গুলো? সিরাজুম মনির, যখন এই যে ট্রান্সলেট করবে সবাই অংশগ্রহণ করবে, ভুল যাক আমি সঠিকটা আবার বলে দিব, কিন্তু বলার চেষ্টা করবা। আন্ডার মানে হচ্ছে নিচে, নিয়ার মানে কাছে। আচ্ছা যদি বলো, যদি 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 এটা বলো, এবার একজন একজন করে যায়। নিহাল বলো দেখি, তুমি বলবা আমি স্কুলের কাছে দাঁড়িয়ে আছি, নিয়ার মানে কাছে বলেছি, তাহলে আমি দাঁড়িয়ে আছি স্কুলের পাশে, তাহলে কি হবে বলো দেখি কাছে? I am standing near the school. নিয়ার দ্য স্কুল। যদি এটা বলো যে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, তাহলে এটা কি হবে নিহাল? তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, বলো ইউ আর, যা কোথায় গেল মাওয়া, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো, বলো ইংলিশটা কি হবে? হ্যাঁ বলো নিহাল বলো, ইউ আর, You are standing near me. ইউ আর স্ট্যান্ডিং নিয়ার মি। আবার অনেকে ভুল করে
ইউ আর স্ট্যান্ডিং নিয়ার টু মি বলে, টু দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবা, হ্যাঁ। নিয়ার মানে হচ্ছে কাছে, একটু পরে ট্রান্সলেট করতে দিব সঠিক প্রিপোজিশন সহ, সো একটু ভালো করে মনে রাখো বা মাথায় রাখো। সো নিয়ার মানে হচ্ছে কাছে, বিসাইড মানে পাশে, যেমন দেখো হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। তাহলে বিসাইড মানে সোজা কথা পাশে হয়ে যাচ্ছে, নিয়ার মানে কিন্তু কাছে, আর বিসাইড মানে পাশে। স্যার বিসাইড আর নিয়ার কি একসাথে এক সেন্টেন্সে ব্যবহার করতে হবে? ব্যবহার করা যাবে না। তুমি বাংলা যেটা ভাবছো ইংলিশটা সেভাবেই করবা। ধরো তুমি যদি বলো যে দোকানটির কাছে একটি ফার্মেসি আছে, তাহলে তুমি যদি কাছে বলো তাহলে নিয়ার ব্যবহার করবা, আর পাশে হলে বিসাইড ব্যবহার করবা। অর্থাৎ কাছে নাকি পাশে ডিপেন্ড করবে তোমার চিন্তার উপরে যে আসলে এটা কোথায়। ব্যাস। এবার দেখো বিসাইড মানে পাশে, বুঝতে পেরেছো? এই দুটো নিয়ে একটু ঝামেলা আছে, বিটুইন এবং অ্যামাং। আচ্ছা নাফিসা বলো দেখি, বিটুইন কখন হয়, অ্যামাং কখন হয়, জানো কি এটা? স্যার বিটুইন কোন বস্তু যদি দুইয়ের মাঝে থাকে অথবা দুই ব্যক্তির মাঝে একটি বস্তু থাকে তাহলে বিটুইন হবে। বাহ, এই তো তোমার মনে আছে। আচ্ছা একটু খেয়াল করো দেখি, ধরো তুমি বললে যে আমি আমার বাবা মায়ের মাঝে বসে আছি, ইংলিশটা কি হবে তাহলে নাফিসা? আই আই সিট বিটুইন মাই প্যারেন্টস। ইয়েস। সবাই একটু খেয়াল করো, স্যার বুঝিনি। দেখো বিটুইন মানে দুইজনের মাঝে বোঝায়, তবে এটা আবার ভুল করে বলো না যে আই এম সিটিং ইন মাই প্যারেন্টস, তাহলে মুশকিল হয়ে যাবে। ইন মানে মধ্যে, যেটা তুমি মানে দৃশ্যমান মধ্যে, আর এটা হচ্ছে মাঝে, দুইজনের মাঝে। আবার যদি এমন হয় যে আমি আচ্ছা ফাহিম বলো তো, আমি ভাগ করে দেই, ইংলিশটা কি হবে? আমি ভাগ করে দেই, আই, চেষ্টা করো, আমি I divide. ইয়েস। তাহলে যদি বলো যে আমি আমগুলো রাহাত এবং ফাতেমার মধ্যে ভাগ করে দেই, আই, বলো ডিভাইড, বলো আমি আমগুলো রাহাত এবং ফাতেমার মাঝে ভাগ করে দেই, ইংলিশটা বলো। কোথায় গেল? যাও মাইক্রোফোন অফ হয়ে গেছে তোমার। হায় হায়। আচ্ছা বলো, যে কেউ বলো। I I divide I divide between Rahat and রাহাত স্যার নাম ও আচ্ছা রাহাত রাহাত রিপা। রিফাত, আচ্ছা রিফাত, রাহাত এন্ড রিফাত। আচ্ছা একটা প্রশ্ন আছে আমার আরাফাতের কাছে। আরাফাত বলো দেখি, এখানে রাহাত এবং রিফাতকে বড় হাতের অক্ষরে কেন লিখেছি আমি? তার কারণ এটি ব্যক্তির নাম। না, আচ্ছা একটু দাঁড়াও, আমি যাকে বলছি সে বলুক। বলো আরাফাত, এটি কেন আর বড় হাতের দিয়েছি? কারণ স্যার এটি একটি আহ, আচ্ছা কারণ এই দুটো প্রপার নাউন্স, তাই না? বলে গিয়েছে। আচ্ছা এই দুটো হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন হওয়ার জন্যই। আচ্ছা কে বাবা, আচ্ছা দাও তো একটু, বারবার মেসেজ করছে আমাকে, মনে হয় ফাহিম, ওর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, দাও তো একটা সেকেন্ড। স্যার আমার আব্বুর ফোনের মানে লিংকটা একটু পাঠিয়ে দেন আমার আব্বুর অ্যাকাউন্টে। অসুবিধা হয়েছে, দাঁড়াও একটু দাঁড়াও তো, মানে যুক্ত হতে পারেনি এখনো, কি মুশকিল। মানে লিংকটা একটু পাঠিয়ে দেন আমার আব্বুর অ্যাকাউন্টে। তো বলে দি পাঠিয়েছি। স্যার লাগবে না, কারেন্ট আসছে। মুশকিল হয়ে গেল। আচ্ছা কি হলো, আই ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন রাহাত অ্যান্ড রিফাত, এই কারণেই মূলত এখানে, এটা যেহেতু প্রপার নাউন, এই কারণে আমরা এটাকে কি করব, এটাকে বড় হাতের অক্ষর দিয়েছি। দেখেছো আসলে গ্রামার একটা জিনিস কি বোঝা, মানে এটা বারবার রিভিশন না দিলে মনে থাকে না, ল্যাঙ্গুয়েজের মতো। এটা ল্যাঙ্গুয়েজ যেমন স্পোকেন পড়তে পড়তে ঠোঁটস্থ হয়ে গেছে, আই ডিড আমি গিয়েছিলাম করেছিলাম, ওই যে আমরা গিয়ে করেছিলাম, ঠিক এমনি গ্রামার গুলো বারবার রিভাইজ না দিলে এটা মানে মনে থাকে না, এটা প্রবলেম। এই জন্য মনে রাখতে হলে রিভিশন দিতে হবে। তাহলে এখানে ডিভাইড বিটুইন কেন হয়েছে? কারণ দুইজন ব্যক্তি বোঝাতে আমরা বিটুইন দিয়েছি। দেখি আরাফাত তুমি বলতে পারো কিনা, অ্যামাং কখন ব্যবহার করব? অ্যামাং বলো। যখন অনেকের ভেতরে কিছু ভাগ করে দেওয়া হয়। আচ্ছা যদি বলো যে আমি ভাগ করে দিয়েছিলাম, এটার ইংলিশটা কি হবে? আই অ্যামং আই হ্যাঁ, আমি আগে আগে ভার্ব নিয়ে আসো, আমি ভাগ করেছিলাম, আই আই ডিভাইডেড ডিভাইডেড, ইয়েস। এবার বলো আমি আমগুলো ভাগ করেছিলাম, আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস। ওকে। এবার বলো আমি আমার বন্ধুদের মাঝে আমগুলো ভাগ করেছিলাম।
I divided the mangoes among my friends. among my friends, very good. Mangoes among my friends, very good. আচ্ছা ঠিক আছে, এবার আমি আমাদের এখানে একটু সমস্যা হচ্ছিল। এবার ঠিক আছে কি বাবা, এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। কারেন্ট গিয়ে আবার আসছিল যখন আপনি দিয়েছিলেন। বিদ্যুতের একটু অসুবিধা হচ্ছে অনেক জায়গায়, গতকালকে অনেক জায়গায় বৃষ্টি ঝড় হয়েছে। হ্যাঁ, অনেক জায়গাতে তো মানে কালকে রাত থেকেই বিদ্যুৎ নেই। অনেক শিক্ষার্থী গতকাল যে স্পোকেন করতে করতে ঝামেলায় পড়েছিল, ওই কারেন্টের প্রবলেম অনেক জায়গাতে। তো দেখো এবার অ্যামাং গেল এবং বিটুইন গেল, আমরা আরেকটু এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা যদি বলি আচ্ছা মাওয়া বলো দেখি, দেওয়া ইংলিশটা কি যেন বাবা? দেওয়া, দেওয়া। না আমি যাকে বলেছি সে বলো, সবাই ওপেন করো না মাইক্রোফোন বাবা। বলো দেওয়া ইংলিশটা কি, তার সাউন্ড হবে, এখানে প্রবলেম হবে। বলো আমি দেই ইংলিশটা কি হবে? বলো বাবা, আমি দেই, দেওয়া ইংলিশ কি? হাই হাই, গিভ মানে দেওয়া, কি হবে? আচ্ছা ওর তো মনে নেই মনে হয়। ইংলিশ, হ্যাঁ গিভ ইংলিশ, এই কি যে হলো, আচ্ছা কোথায় গেল? আচ্ছা দেখি, আচ্ছা সিরাজু মনির তুমি বলো দেখি, বাড়িটা গাছ দুটির মাঝে, বলো গাছ দুটির মাঝে একটা বাড়ি আছে, কি হবে? গাছ দুটির মাঝে, বলো দেয়ার There ইজ is a house among না, দুটো আছে, বিটুইন between বিটুইন দা টু, the বিটুইন দা টু ট্রিজ, দেখো বিটুইন দা টু ট্রিজ সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখো এখানে দুটো গাছ আছে, এই দুটো গাছের জন্য, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ। অধিকতর ব্যক্তির মধ্যে থাকলে, অধিকতর ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকলে কি এমন হবে? হ্যাঁ অধিক হয়ে গেলে এমন হবে, আর দুইজন হলে বিটুইন হবে, এই যে বিটুইন। ওকে স্যার। আচ্ছা তাহলে দেখো দেয়ার ইজ আ হাউস বিটুইন দ্য টু ট্রিজ, এই যে দুটো গাছ আছে না, দুটো গাছ, দুটোর মধ্যে বোঝাতে বিটুইন হয়েছে। কিন্তু অনেকগুলো গাছ হলে যদি এমন হতো যে আমার বাড়ি গাছগুলোর মাঝে অবস্থিত, বা গাছগুলোর মাঝে একটি বাড়ি আছে, তাহলে অনেকগুলো গাছ, তাহলে সেই ক্ষেত্রে দেয়ার ইজ হবে, দেয়ার ইজ আ হাউস, এই যে দেখো অ্যামাং হয়ে যাবে, অ্যামাং দ্য ট্রিজ। তাহলে এখানে যে মূল বিষয়বস্তু তোমাকে মনে রাখতে হবে, দুটো হলে বিটুইন হয়ে যাবে, আর অনেকগুলো হলে অ্যামাং হয়ে যাবে। বুঝতে পেরেছো তো এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে বিটুইন গেল, অ্যামাং গেল, তাহলে অনেকগুলো কিন্তু পড়ছি আমরা, মনে রাখবে। আচ্ছা এরপর চলো, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। এটা তো তোমরা বলো স্পোকেনের সময়, কথা বলার সময়, যে হ্যাঁ সে বাড়ির সামনে একটি গাড়ি আছে, বা আমার সামনে সে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোনো কিছুর সামনে হলে ইন ফ্রন্ট অফ। তবে একটা জিনিস খেয়াল করো, তিনটা শব্দ আলাদা আলাদা মিলে কিন্তু একটা ওয়ার্ড, একটা মিনিং হবে, ইন ফ্রন্ট অফ। তবে অনেকে বলতে শুনেছি শুধু ইন ফ্রন্ট বলে ফেলে, যে দেয়ার ইজ আ কার ইন ফ্রন্ট দ্য হাউস, এখানে অফ না দিলে তোমার সেন্টেন্স ভুল হবে। দেয়ার ইজ আ হাউস, সরি দেয়ার ইজ আ কার ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আচ্ছা একইভাবে যদি বলি আমি, ফাইন বলো দেখি, বলবো হচ্ছে তুমি, তুমি আমার সামনে আসো, কি হবে? তুমি আমার সামনে আসো। Come in front of me. Yes, come in front of me. In front of me. Very good. অর্থাৎ তুমি আমার সামনে আসো। নিহাল বলো, নিহাল তুমি বলবে আমি আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আছি, কি হবে? আমি আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আছি, কি বলো দেখি? I am standing I am studying of in front of my in front of my parents. my mother. My parents. In front of my parents হবে, হ্যাঁ আমি আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আছি, তাহলে I am standing in front of my parents। তো in front of মানে হচ্ছে সামনে। ঠিক সামনে যদি in front of হয়, মাওয়া বলো দেখি পিছনে ইংলিশটা কি হতে পারে? তুমি জানো কিনা? পিছনে, আমি জানি তোমাদের অনেকেই জানো, পিছনে কি হবে? স্যার ব্যাগ, আচ্ছা ব্যাক মানে তো পিছন, পিছন আসলে প্রেপোজিশন হিসেবে যদি বলো যে সে আমার পিছনে দাঁড়িয়ে আছে, জিনিসটা কি হবে বলো দেখি?
আচ্ছা একটু খেয়াল করো, বিহাইন্ড মানে পিছনে, এটাকে দুই ভাবে উচ্চারণ করা যায়, বিহাইন্ড অথবা বাহাইন্ড। তবে বাহাইন্ড কথাটা এটা বেশি প্রচলিত। বোথ আর কারেক্ট, বিহাইন্ডও বলতে পারো বাহাইন্ডও বলতে পারো, নো প্রবলেমস। তাহলে পিছনে, পিছনে বলতে বাহাইন্ড বা বিহাইন্ড বোঝাবে। তাহলে যদি বলো যে টেবিলটির পিছনে, আচ্ছা এই যে এই জাতীয় শব্দ কিভাবে ট্রান্সলেট একটু দেখো, টেবিল টির আরে একটু দাঁড়াও লিখে নিই, টেবিলটির পিছনে একটি, ধরো চেয়ার আছে, দেখো এই যে আছে স্যার এখানে তো দুটো নাউন, কিভাবে আমি শুরু করব, দেখো দেয়ার দিয়ে যখন তুমি সেন্টেন্স মেক করবা তখন দ্বিতীয় নাউনটাকে আগে নিয়ে আসতে হবে দেয়ারের সাথে, এরপর প্রথম নাউনটা পরে চলে যাবে, এটা নিয়ম যে কোনো। আচ্ছা আছে হলে, কোনো জায়গায় কোনো কিছু আছে হলে দেয়ার দিয়ে শুরু করলে দেয়ারের পরপরই তোমাকে এই যে পরের নাউনটাকে অ্যাড করবা এবং প্রথম যে নাউনটা আছে এটা পরে চলে যাবে। আচ্ছা তাহলে একটু খেয়াল করি, তাহলে এটা কি হবে বলো দেখি, যে কেউ বলে ফেলো, দেয়ার There is a chair. There's a chair behind the table. টেবল, ইয়েস। তাহলে দেখো ইন ফ্রন্ট অফ মানে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পিছনে। আচ্ছা একটু আগে বলেছি পাশে, ইংলিশটা কি পড়েছিলাম, পাশে, বিসাইড, বিসাইড মানে পাশে, আর কাছে হলে Near. নিয়ার মানে কাছে। ওকে, এ তো অনেকগুলো হয়ে গেল। এরপরে কি আছে দেখি আমরা একটু। আচ্ছা দেখো টু মানে দিকে, এটা তো খুব কমন, তুমি জানো আমি স্কুলে যাই, কোনো কিছুর দিকে গেলে, কোনো দিক নির্দেশনা বোঝাতে আমরা টু ব্যবহার করব। আচ্ছা তুমি যদি বলো যে তুমি কাউকে বলছো স্কুলের দিকে যাও, ইংলিশটা কি হবে? Go to the school. গো টু দা স্কুল, ভেরি গুড। এই যে দেখো টু আছে কেন, কোনো দিকে তো বোঝাচ্ছ নাকি, এই যে গো টু দা স্কুল, স্কুলে যাও। আচ্ছা যদি বলো আমি বাজারে গিয়েছিলাম, কি হবে? I went to the market. market. I went to market. I went to market. তো এই যে দেখো went to market, মার্কেটের দিকে গিয়েছিলে না, এই জন্য টু হবে। I went to market, তাহলে কোনো দিকে বোঝাতে আমরা অবশ্যই টু ব্যবহার করব। অনেকগুলো পড়ছি কিন্তু প্রত্যেকটা সহজ, এখানে একটা কঠিন না, শুধুমাত্র তুমি ওই প্রেপোজিশনের অর্থটা মনে রাখলেই হবে। আচ্ছা এরপর দেখো, Sir, হ্যাঁ বলো বলো। হুম। I went to the market হবে না? ওই যে পড়েছিলে তুমি আর্টিকেলে যে মার্কেট, স্কুল, মসজিদ এগুলোর আগে কোনো প্রেপোজিশন হয় না, এই জন্য দা হবে না। স্কুল, মসজিদ, মাদ্রাসা, যদি সরাসরি তুমি ওই স্কুলের কথা বলো, এবং বলো না তো আই ওয়েন্ট টু দ্য স্কুল, বলো কি আই ওয়েন্ট টু স্কুল বলো না, জি স্যার। এটা একটু মনে রাখবো, স্কুল, মাদ্রাসা, কলেজ, যদি এই ওয়ার্ডগুলো থাকে এর আগে আর কোনো প্রেপোজিশন বসাবো না, এই সরি কোনো আর্টিকেল বসাবো না। তাহলে টু গেল, তাহলে টু নিয়ে কোনো প্রশ্ন আছে যে স্যার টু বুঝলাম না, এমন আছো? নাই। তাহলে টু মানে কি, কোনো কিছুর দিকে। এবার আসো ফ্রম মানে থেকে, এটাও সহজ। আচ্ছা যদি বলো, আচ্ছা আমি এসেছি, এর ইংলিশটা কারো মনে আছে, আমি এসেছি? I came from. নো আই কেম ফ্রম না, আমি এসেছি, এসেছি কি হবে? I have a cake. আই হ্যাভ কাম হবে, কারণ কি কামের পাস্ট পার্টিসিপল কাম, কাম কেম কাম, তাই না, এটা পারফেক্ট টেন্স। আজকে আরো কয়েকজন আসেনি, তিন চারজন আসেনি, ওরা কোথায় গেল? আচ্ছা আই হ্যাভ কাম মানে আমি এসেছি, তাই যদি বলো আমি ঢাকা থেকে এসেছি, কি হবে? I have come from Dhaka. আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, তাহলে এখানে ফ্রম দিয়ে আমি বোঝাচ্ছি থেকে, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো আই হ্যাভ কাম ফ্রম ঢাকা মানে আমি ঢাকা থেকে এসেছি। আচ্ছা যদি বলো যে আমি পেয়েছি, ইংলিশটা বলো। I have আই হ্যাভ গট, ইয়েস। তাহলে যদি বলো আমি কলমটি পেয়েছি, I have I gotten have got the pencil. আই হ্যাভ গট দ্য পেন, আর বড় করো, আমি কলমটি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কি হবে? I have I gotten have got the pen from my father. ফ্রম মাই ফাদার। ওকে তোমরা দেখেছো একজন গটেন বলেছে তাই না, এই গেট গট গট অথবা গেট গট গটেন দুটোই সঠিক কিন্তু, হ্যাঁ তার মানে ভার্ব থ্রি দুটো আছে, গটও ভার্ব থ্রি আবার গটেনও ভার্ব থ্রি। তাহলে বলো ফ্রম নিয়ে কোনো ভেজাল আছে কারণ? No, sir. No, sir. কোনো ভেজাল নাই। আচ্ছা তাহলে আমরা এক এক করে আগাচ্ছি। এরপরে তোমরা জানো উইথ মানে সাথে, সহজ। আচ্ছা এবার যদি বলো যে আমি পড়ি, ইংলিশটা বলো।
আই read. আই রিড, তাহলে আমি আমার বন্ধুর সাথে পড়ি। I read with my friend. উইথ মাই ফ্রেন্ড, ইয়েস, আই রিড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে পড়ি। আচ্ছা যদি বলো যেও না, কি হবে? Don't go. Don't go. ডোন্ট গো। আচ্ছা বাহিরে যেও না, Don't go outside. ডোন্ট গো আউটসাইড, ভেরি গুড। এবার বলো ছাতা, একটি ছাতা ছাড়া বাইরে যেও না, Don't go outside without an umbrella. উইদাউট অ্যান আমব্রেলা। আচ্ছা একটা জিনিস দেখো, একটু আগে কিন্তু উইথ বলেছো তাই না, এবং কেবল এটা উইথ আউট বলেছো, তাহলে উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া। আচ্ছা এবার আরেকটা বলি, আমি বসি না, কি হবে? I don't sit. I don't sit. I don't sit. আই ডোন্ট সিট, তাই না, আই ডোন্ট সিট, আমি বসি না, আই ডোন্ট সিট। আচ্ছা যদি বলো আমি পড়তে বসি না, I don't sit. I don't sit. আই ডোন্ট সিট। আচ্ছা এবার, আচ্ছা আমি কলম ছাড়া পড়তে বসি না, I don't sit to study without a pen. উইদাউট, আই ডোন্ট সিট উইদাউট আ পেন, আমি কলম ছাড়া পড়তে বসি না। তাহলে কোনো কিছু সাথে হলে উইথ বলতে হবে, আর কোনো কিছু ছাড়া হলে উইথ আউট বলতে হবে। কোনো ভেজাল আছে কারোর, কোনো প্রবলেম আছে? No, sir. এই তো মাশাআল্লাহ, সব বুঝতে পারছো, অনেকগুলো পড়ছো কিন্তু সহজ, এত কঠিন না, এই জন্য মানে এত পেরেশানি হয়ে না স্যার এতগুলো প্রেপোজিশন মনে রাখতে পারবো তো, একদম সহজ সহজ, এগুলো মিনিং জানলে তুমি ব্যবহার করতে পারবা। 16টা হয়ে গেছে আমাদের পড়া প্রায়, হ্যাঁ। আচ্ছা এবার আসো সহজ, অ্যাবাউট মানে সম্পর্কে, সম্পর্কে। আচ্ছা দেখো আমি যদি বলি আরাফাত বলো দেখি, আমি আমার সম্পর্কে বলতে চাই, কি হবে ইংলিশটা? I want to talk about me. I want to talk about me, talk about me। তুমি আরেকটা বলো দেখি আরাফাত, আমি একটি বই লিখেছিলাম, এর ইংলিশটা কি হবে? I wrote a book. I wrote a book। আচ্ছা আমি মাছ নিয়ে একটা বই লিখেছিলাম, Ji sir. আমি মাছ ফিশ নিয়ে একটা বই লিখেছিলাম, কি বলবো? I wrote a book about a fish. অ্যাবাউট আ ফিশ, একটি মাছ নিয়ে আমি একটা বই লিখেছিলাম। তাহলে দেখো এখানে অ্যাবাউট মানে সম্পর্কে, হ্যাঁ অ্যাবাউট মানে সম্পর্কে। দেখো ল্যাঙ্গুয়েজ জানলে গ্রামার অনেক সহজ হয়ে যায়। এই যে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং জানো তোমরা, স্পোকেনের থেকে তোমরা সেন্টেন্স মেকিং দেখেছো, এখন এই যে তুমি যখন সেন্টেন্স মেক করতে যাচ্ছ তখন এগুলো তোমার ইউজ করা সহজ হচ্ছে। এজন্য আমরা যে কোনো ভাষা, তুমি যদি চাইনিজ ভাষাও শিখতে যাও তাহলে চাইনিজ ভাষার যে গ্রামার আছে ওটা শেখার আগে তোমাকে চাইনিজ ভাষা শিখলে অনেক সহজ হয়ে যাবে গ্রামার, কারণ সেন্টেন্স মেকিং জানলে তুমি ভিতরের ইন্টারনাল জিনিসগুলো পড়ে বুঝতে পারবা তখন। তাহলে আই রোট আ বুক অ্যাবাউট আ ফিশ, তাহলে অ্যাবাউট মানে সম্পর্কে। আচ্ছা চলো এবার ফর নিয়ে কথা বলি। ফর, ফর মানে জন্য, তোমরা জানো। আচ্ছা যদি কাউকে বলো, আচ্ছা যে কেউ বলো এবার, হ্যাঁ, যে আমার জন্য ওয়েট করো, কি হবে? Wait for me. ওয়েট ফর মি, এই যে ওয়েট ফর মি। এবার বলো দেখি আমি স্কুলে যাব, I will go to the school. I will go to school. আই উইল গো টু স্কুল। এবার বলো আমি পড়ার জন্য স্কুলে যাব, I go to school for study. আচ্ছা আই উইল গো টু স্কুল ফর স্টাডিং। এবার একটা গ্রামার আছে খেয়াল করো, আই উইল, আরে কোথায় গেল, উইল গো টু স্কুল। দেখো ফর এর পরে ভার্ব আইএনজি করবা, কেমন এটা নিয়ম, অর্থাৎ যে কোনো, এই যে এতক্ষণ যে প্রিপোজিশন পড়েছো শুধু টু বাদে, টু বাদে আমি সেটাও দেখাচ্ছি, আই উইল গো টু স্কুল ফর রিডিং। এই যে মনে করো ফর এর পর একটা আইএনজি করেছো, শুধু টু বাদে আমরা টু কে বলা হয় গ্রামারে ইনফিনিটিভ টু, এর নাম আসলে এর কোনো ইনফিনিটিভ, জাস্ট নাম দিয়েছে ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু। এই যে তার মানে টু এর পরে আমরা যখন কোনো ভার্ব ব্যবহার করি, দেখো টু প্লাস ভার্ব, তখন এটাকে গ্রামারের ভাষায় ইনফিনিটিভ টু হয়ে যায়। যেমন তুমি বলো কি, আই গো টু স্কুল টু রিড, এখানে তোমরা কখনোই কিন্তু টু রিডিং বলো না, এই একটা প্রিপোজিশন যেটা এক্সেপশনাল, টু এর পরে কোনো ভার্ব আইএনজি আসবে না। কিন্তু অন্যান্য প্রিপোজিশন সেটা ফর হতে পারে, ইন হতে পারে, যেমন আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং, আমি ছবি আঁকায় খুব আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং। দেখো এখানে যে তুমি ইন এর পরে কিন্তু আইএনজি করেছো, ভার্ব আইএনজি। শুধু মনে রাখবা একটা এক্সেপশনাল, শুধু টু বাদে, টু এর পরে বাকি যে কোনো প্রিপোজিশন আসলে যদি ভার্ব আসে তাহলে আইএনজি যুক্ত করে দিবা, ব্যাস।
আচ্ছা এবার আরেকটা বলো, লেখার জন্য আমি একটি কলম কিনেছিলাম, কি হবে? I bought a pen for writing. ভেরি গুড। আই বট আ পেন, বট সরি ইউজিএসটি, পেন ফর রাইটিং, আমি লেখার জন্য একটা কলম কিনেছিলাম। তাহলে বলো ফর নিয়ে কোনো ঝামেলা আছে কারোর? No, sir. আচ্ছা ফর মাশাআল্লাহ, ভালো, বাহ, খুব ভালো বুঝতে পারছো। আচ্ছা এবার আসো আমরা বিফোর আফটার নিয়ে কথা বলি। হ্যাঁ, বিফোর মানে হচ্ছে আগে। দেখো তুমি বললে যে আমরা তো ভাত খাওয়ার আগে ভালোভাবে হাত ধুই, তাই না? সো বিফোর মানে আগে। আচ্ছা যদি বলো হাত ধো খাওয়ার আগে, কি হবে? Wash hands before eating. ইয়েস, ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং। এখানে কিন্তু অবশ্যই খেয়াল করেছো বিফোর এর পরে ভার্ব আইএনজি, ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং। আচ্ছা আরেকটা বলো, বলো হচ্ছে তুমি আমাকে ডাকবে, এটার ইংলিশটা কি? You will call me. ইউ উইল You কল, will called. না কল্ড হবে না, উইল আছে, ইউ উইল কল মি। এবার বলো স্কুলে যাওয়ার আগে আমাকে ডাকবে। You will call me before. You call me before school. বিফোর Before school. না না, বিফোর গোয়িং টু, তুমি যাওয়ার আগে বলেছি, বিফোর গোয়িং টু হবে। দেখো বিফোর গোয়িং টু। আচ্ছা সিরাজুল মনির থেকে অনেক শব্দ আসছে, অনেক সাউন্ড, একদম ফসফস করতেছে, মনে হয় তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম অথবা ফ্যানের কোনো আওয়াজ আসছে হয়তো বা। আচ্ছা তাহলে দেখো এই কি, এই আল্লাহ এতক্ষণ পর শাইনি আসলো। আচ্ছা তাহলে ইউ উইল কল মি বিফোর গোয়িং টু স্কুল, তাহলে বিফোর মানে আগে হয়েছে, আর আফটার মানে কিন্তু পরে। এবার তুমি বললে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, এটার ইংলিশটা বলো। You will meet with me. আচ্ছা ইউ উইল মিট মি। আচ্ছা মিটের পরে উইথ দেওয়ার দরকার নাই, তবে দিলে ভুল হবে এমন না, না দেওয়াটা বেটার, বেশিরভাগ ব্যবহার করা হয় না। ইউ উইল মিট মি। এবার বলো স্কুলে যাওয়ার পরে কি হবে? You will meet me. You will not meet before going to school. আচ্ছা ইউ উইল মিট মি আফটার গোয়িং টু স্কুল, আফটার গোয়িং টু স্কুল, ভেরি গুড। আফটার গোয়িং টু স্কুল, ইউ উইল মিট মি আফটার গোয়িং টু স্কুল। আরেকটা বলো খাওয়ার পরে হাত ধো, কি হবে? Wash your hands after eating. After eating. হ্যাঁ, ওয়াশ ইউর হ্যান্ডস, হ্যান্ডস আফটার ইটিং, আফটার ইটিং। যাক অনেকগুলো হয়ে গেল। তার মানে বিফোর মানে আগে এবং আফটার মানে পরে। আচ্ছা চলো এবার নেক্সট কি আছে একটু খেয়াল করি আমরা। আচ্ছা অ্যারাউন্ড মানে চারিপাশে। ধরো একটা বাড়ি আছে, বাড়ির চারিপাশে অনেক গাছ আছে, আমি একটু আগে বলেছি আছে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করব, তাই না? আচ্ছা যদি বলো অনেকগুলো গাছ আছে, কি হবে? There are many trees. There is many trees. ইজ হবে না, অনেকগুলো হলে আর হয়ে যাবে, দেয়ার আর মেনি ট্রিজ। আচ্ছা এবার বলো আমাদের বাড়ির চারিপাশে, কি হবে? অ্যারাউন্ড, Around our house. ইয়েস, দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির চারিপাশে অনেক গাছপালা আছে, হয়ে গেল। আচ্ছা আরেকটা বলো, আচ্ছা যদি বলো একটি নদী আছে, কি হবে? There ইজ আ রিভার। আচ্ছা আমাদের বাড়ির চারিপাশে is a river around our house. ঠিক আছে, দেয়ার ইজ আ রিভার অ্যারাউন্ড আওয়ার হাউস। তাহলে অ্যারাউন্ড নিয়ে কোনো ঝামেলা? হ্যাঁ বলো বলো। এখানে যে অ্যারাউন্ড হয়েছে এখানে তো চারপাশে, তাহলে একটি নদী। বুঝিনি বাবা, চারপাশে এখানে অ্যারাউন্ড মানে চারপাশে, তাহলে কি মানে বাড়িটা মানে আচ্ছা একটু দাঁড়াও, তোমার কথা আমি অস্পষ্ট বুঝছি। আচ্ছা ফাইম কি বুঝতে পেরেছো ওর কথা? মনে কেটে আসছে আমার কাছে। ফাইম কি আমি বুঝতে পেরেছি। বলো তো কি, বলো তো কি বললো বাবা? ও বলেছে হচ্ছে এখানে রিভার একটা নদী আছে আর অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, কিন্তু একটা নদী হলে কি এটা চারপাশে হবে, এটা জিজ্ঞেস ও করেছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি জাস্ট সেন্টেন্স বুঝিয়েছি, একটা বাড়ির চারপাশে তো আর নদী হয় না, নদী তো একদিকে হয়, এটা জাস্ট আমি বুঝিয়েছি। হ্যাঁ ধরো একটা বাড়ি আছে, মাঝখানে চারিপাশে নদী আছে, এটা জাস্ট আমি একটা সেন্টেন্স বলেছি, হ্যাঁ এটা বাংলার সাথে ধরার দরকার নাই। আচ্ছা যাই হোক নেক্সটটাতে যাবো এবার। হ্যাঁ খেয়াল করো, তাহলে আমরা অনেকগুলো সেন্টেন্স পড়ে ফেলেছি, এবার নেক্সটটাতে যাব হচ্ছে থ্রু। হ্যাঁ একটু আগে আরাফাত থ্রু, এই থ্রু সম্পর্কে তো জানতে চেয়েছিলে নাকি?
স্যার আচ্ছা, থ্রু দেখো, থ্রু মানে কি আছে, ভিতর দিয়ে চলে যাওয়া। এটা আবার কেমন স্যার? আমরা শুরুতে দেখলাম ইনটু মানে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, ঠিক ওই প্রবেশ করাটা যদি বের হয়ে যায়, মনে করো তুমি একটা বল ছুঁড়ে মেরেছো, অর্থাৎ জানালার মাঝখানে কোনো গ্রিল দেওয়া নেই অথবা কাঁচ দেওয়া নেই, সো জানালার এই পাশে তুমি আছো আর ওই পাশে তোমার বন্ধু আছে, তুমি বলটা ছুঁড়ে দিয়েছো। আচ্ছা বলো তো, ওই যে নিক্ষেপ করা ইংলিশটা কি জানো? থ্রো থ্রো। আচ্ছা তাহলে যদি বল আমি একটি বল নিক্ষেপ করি, ইংলিশটা কি হবে? আই থ্রো বল Yes, I throw a ball, THROUGH. I throw a ball, না সরি, এটা তো বানানটা THROW. I throw a ball. এবার বলো জানালাটির মধ্য দিয়ে কি হবে? আই গো থ্রু দ্য উইন্ডো Through the window. একটু খেয়াল করো তাহলে, এই থ্রু মানে মধ্য, অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যাওয়া। তারপর যদি এমনটি হয় যে আমি গ্রামের মধ্য দিয়ে শহরে গিয়েছিলাম, এই যে মধ্য দিয়ে বের হয়ে গেলে তাহলে কি হবে? আমি গিয়েছিলাম শহরে, বলো I went to city I went through the village. আচ্ছা, I went to the city through the village. এটা কি ক্লিয়ার হয়েছে আরাফাত? Yes, sir. ভেরি গুড। তার মানে কোনো কিছুর মধ্য, আবার এমন আছে ধরো একটা পাইপ আছে, পাইপের মাঝখান দিয়ে তুমি কোনো একটা বল একজনকে দিলে, তা যদি বলো যে আমি বলটি পাইপের মধ্য দিয়ে দিয়েছিলাম, কি হবে? আই আই গেভ দ্য বল, তারপরে I gave the ball through the pipe. থ্রু দ্য পাইপ। ব্যাস। তার মানে দেখো থ্রু মানে এমন না যে কোনো কিছুর মধ্যে আটকে আছে, সে চলে যাবে বাইরে। আই গেভ দ্য বল থ্রু দ্য পাইপ। আচ্ছা, কারো থ্রু নিয়ে কোনো প্রবলেম আছে বাবা? No, sir. আচ্ছা নাই। হ্যাঁ, বুঝিনি তোমার কথা। কি আরেকবার বুঝিয়ে দিচ্ছি? আরেকবার বোঝাতে হবে? আচ্ছা, এর থেকে তো সহজ করে বোঝানো তো সম্ভব না। আচ্ছা তারপরে তুমি যেহেতু বললে আমি আরেকবার একটু বোঝাই। আচ্ছা একটু মনোযোগ দিও, হ্যাঁ, আমি যেভাবে বোঝাই সেকেন্ড টাইম প্রশ্ন করার কথা না, যদি মনোযোগ থাকে। কারণ আমি একটা এক্সাম্পল না অনেকগুলো এক্সাম্পল বলি, তাই না নাফিসা, কি বলো? ঠিক কি না? Yes, sir. হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে, না হলে বুঝতে পারবে না। দেখো এটা একটা জানালা, একটু মনোযোগ দিবা, হ্যাঁ, এটা জানালা, ঠিক জানালার এই সাইডে একটা বল আছে, কোথায় গেল বলটা? মনে করো এই সাইডে বল আছে এবং তুমি এই বলটা জানালার মধ্য দিয়ে তুমি ছুঁড়ে মেরেছো। এই যে মধ্য দিয়ে যখন কোনো কিছু চলে যাবে তখন সেটাকে থ্রু বলতে হবে। তাহলে দেখো এই যে থ্রো, আই থ্রো আ বল মানে আমি একটি বল নিক্ষেপ করি থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে। তো থ্রুটা কখন হবে? যখন এর মধ্য দিয়ে বাহিরে চলে যাবে। আমরা দেখেছি ইন মানে মধ্যে, আর ইনটু মানে ভিতরে, এই যে প্রবেশ করে ভিতরে থেমে গেলাম, আর থ্রু মানে ভিতর দিয়ে বের হয়ে গেলাম। তাহলে আমি জানালা দিয়ে বের হয়ে গেলাম, তাহলে কি হবে? আই, দেখো অথবা বলতে পারো আমি দরজা দিয়ে বের হয়ে গেলাম, তাহলে আই ওয়েন্ট থ্রু দ্য ডোর। তার মানে তুমি দরজার মধ্য দিয়ে কি বের হয়ে চলে গেলে, তখন সেই ক্ষেত্রে থ্রু ব্যবহার করতে হবে। বাবা বুঝতে পেরেছো এখন? সিরাজুম মনির, কিছুটা ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা তোমার ফোনে কি কোনো অসুবিধা হয়েছে? তোমার কথা মানে শোনা যায় না, মানে কোনো প্রবলেম হয়েছে কি তোমার ফোনে? এটা কি ধরতে পারছো তুমি? আচ্ছা, তুমি ধরতে পারছো না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, sir. আচ্ছা, কিন্তু এরকম সাউন্ড হচ্ছে কেন বাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু পানি খেয়ে নি, গলা শুকাই গেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে থ্রু গেল, আমরা আরেকটা পেয়েছি টু ওয়ার্ড, যেটা আরাফাত আমাকে বলেছে স্যার টু ওয়ার্ডটা একটু বোঝাতে। দেখো আমরা জানি টু মানে দিকে, তাই না? তবে টু ওয়ার্ড এবং টু খুব একটা পার্থক্য নেই, এরা প্রায় সমজাতীয়। আচ্ছা একটু নিচে নামিয়ে বলি, হ্যাঁ, সমজাতীয় অর্থাৎ একই ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু যদি লক্ষ্য থাকে নির্দিষ্ট, যে আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি মাঠে যাই, তখন সেই ক্ষেত্রে হয়ে যায় টু মানে হচ্ছে দিকে নির্দিষ্ট, আর টুয়ার্ড মানে তোমার কোনো নির্দিষ্ট দিক না। ধরো বললে আমি বিল্ডিং এর দিকে যাচ্ছি, তো বিল্ডিংটা আসলে এটা ঠিক এইভাবে বোঝানো মুশকিল, কেন এ দুটোর পার্থক্য খুব একটা হয় না, টু এবং টুয়ার্ড একই রকম, তবে কিছু কিছু জায়গায় আছে লেখা আছে এরকম যে আই গো টুয়ার্ড
টুয়ার্ড দ্য ভিলেজ। আচ্ছা দেখো এটা এইভাবে বোঝানো হয়েছে। মানে এরকম না হ্যাঁ হ্যাঁ স্যার যে আমি গ্রামের পাশ দিয়ে যাই। না না পাশ দিয়ে না, পাশ দিয়ে হবে না। আচ্ছা এই টুয়ার্ড মানে দিকেই হবে। একটা দিকে বলতে দেখো আমি দুটো সেন্টেন্স লিখি, আই গো টু স্কুল। এই যে দেখো তুমি যে পাশ দিয়ে বলেছো, আমি একটু পরে এটাও বোঝাচ্ছি। দেখো এটাও একটা প্রিপোজিশন, পাস। পাস মানে পাস হওয়া, পার দিয়ে চলে যাওয়া। তো এটা দেখো এই যে আই গো টুয়ার্ড দ্য ভিলেজ, অর্থাৎ আমি গ্রামের দিকে যাই। তো তুমি তো গ্রামের দিকে যাচ্ছ, কিন্তু গ্রামের তো নির্ধারিত কোনো স্কুল বা নির্ধারিত কোনো বাড়িতে যাচ্ছ না, একটা বিশাল কিছুর দিকে যাচ্ছ, কিন্তু কোনো নির্দিষ্ট দিকে না, কোনো নির্দিষ্ট জিনিসের দিকে যাচ্ছ না। সেই ক্ষেত্রে আমরা টুয়ার্ড ব্যবহার করে থাকি। যেমন আই গো টুয়ার্ড দ্য সিটি, আই গো টুয়ার্ড দ্য কান্ট্রি। তার মানে একটা নির্ধারিত কোনো জায়গায় যাচ্ছ না, বরং ওই জায়গাতে যাচ্ছ, তারপরে হয়তো তুমি কোথাও যাবে, এরকম বোঝাতে টুয়ার্ড বলে। এটা আমি কেন বলছি, এটা আমি এক জায়গা থেকে পড়েছি বা এক জায়গা থেকে আমি বুঝেছি, কিন্তু এটার আর এই দুটোর মধ্যে আমি খুব একটা পার্থক্য অনেক জায়গায় আমি সার্চ দিয়েছি। সো প্রায় একই বোঝায়, যে টুয়ার্ডটা বেশি কম, মানে টুটা বেশি কমন, আর টুয়ার্ডটা একটু মানে অল্প কমন, মানে টুয়ার্ডটা কম ব্যবহার করা হয়, কিন্তু এই দুটোর বিশেষ কোনো পার্থক্য দেখানো হয় নাই। তবে যেহেতু বুঝতে চেলে, তো আমি এটা জাস্ট আমার শোনা কথা বা আমি কোথাও জেনেছি, এই জন্য বললাম যে আসলে বড় কোনো নির্দিষ্ট মানে বড় কোনো জিনিসের দিকে যাওয়া মানে কোনো নির্ধারিত বা নির্দিষ্ট জিনিসের দিকে না গেলে আমরা টুয়ার্ড ব্যবহার করব। আর যদি আমাদের লক্ষ্য যদি স্পেসিফিক থাকে যে আমি ওই দিকেই যাব, তাহলে সেক্ষেত্রে টু ব্যবহার করতে হবে। আরাফাত বিষয়টা কিছুটা বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা, আর আমরা যারা বুঝিনি তাদের জন্য বলবো টু এবং টুয়ার্ড তোমরা একইভাবে ব্যবহার করবা, কোনো অসুবিধা নেই, অর্থাৎ দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। আচ্ছা আরেকটা, যেমন একটু আগে বললে হচ্ছে কি, আচ্ছা দেখো আরেকটা প্রিপোজিশন আছে ক্রস, অ্যাক্রস, মানে আড়াআড়ি ভাবে। আচ্ছা এটা একটু বোঝো, এগুলো আনকমন, সবসময় ব্যবহার করা হয় না, তারপরে একটু বলে দিচ্ছি। মনে করো এটা একটা নদী, একটু বড় করে নদী আঁকি, নদী, এই অংশকে আড়াআড়ি ভাবে বলে। তোমরা দেখো যে একজন মানুষ এই নদীর এ পার থেকে ও পারে যায়, মানে এই পার থেকে তো এ পারে নাই, কারণ এটা তো নদী তো আর আগা মাথা নাই, নদী তো শেষ নাই, কিন্তু নদীর পাড় আছে, এই পার থেকে ও পার। আমরা যখন সাঁতার কেটে এই পাশ থেকে ও পাশ দিয়ে আমরা পার হয়ে যাই, তখন আড়াআড়ি ভাবে গেলে, আড়াআড়ি ভাবে মানে দেখো এখানে একটা ছবি আঁকি, এই যে এইভাবে যাচ্ছি আমি আড়াআড়ি ভাবে, অথবা এমন হতে পারে যে আমি সোজা যাচ্ছি, কোথায় গেল, মানে আমি জাস্ট এই আড়াআড়ি ভাবে যাচ্ছি, এইভাবে যেতে পারি। সো এই যে আমি নদীটা অ্যাক্রস মানে পার হচ্ছি, তাহলে আই এম ক্রসিং দ্য রিভার। হ্যাঁ কি বলে আই এম, যা যা একটা সেকেন্ড, এই ওয়ার্ডটা ভুলে গেলাম, অ্যাক্রস, অ্যাক্রস দ্য রিভার, ও সরি, এটা হবে আমি সাঁতার কাটছি নদীতে আড়াআড়ি ভাবে, তাহলে আই এম সুইমিং অ্যাক্রস দ্য রিভার। এই অংশটা মানে এইভাবে যে যাচ্ছ না, এটাকে অ্যাক্রস বলে, মানে আড়াআড়ি ভাবে বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। তাহলে বাংলাতে তুমি যদি বলো যে রাস্তা দিয়ে আমি আড়াআড়ি ভাবে যাচ্ছি, তখন বলতে হবে আই এম গোয়িং অ্যাক্রস দ্য রোড। এটা কি বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। তারপর আমি সেন্টেন্সটা লিখি, আমি একটু লিখি, আই এম সুইমিং, এর বাংলা হচ্ছে আমি সাঁতার কাটছি, অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর মধ্যে আছি কিন্তু সাঁতারটা কাটছি আমি আড়াআড়ি ভাবে, এই জন্য এখানে অ্যাক্রস ব্যবহার করেছি। আবার ধরো একইভাবে তুমি এইভাবে যদি রাস্তা দিয়ে হাঁটো, তাহলে বলবা আই এম ওয়াকিং, আমি হাঁটছি এটুকু তো জানো, এরপর অ্যাক্রস দ্য রিভার, সরি হ্যাঁ অ্যাক্রস দ্য রোড। দেখো তো এবার সেন্টেন্স গুলো বোঝা গেছে? এই যে দেখো, তো এই কারণেই, হ্যাঁ, আচ্ছা এই যে দেখো আগে বাংলাটা লিখে নাও, মানে বুঝে নাও, আমি সাঁতার কাটছি এই যে নদীতে আড়াআড়ি ভাবে, এই জন্য তুমি অ্যাক্রস ব্যবহার করেছো। ব্যাস, ক্লিয়ার হয়েছো তো বাবা এটা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে, ভুলে গেলাম আরেকটা ছিল কোনটা যেন। আচ্ছা অ্যাক্রস আছে, আর হচ্ছে এটা আই এম ক্রসিং, আই এম ক্রস, না আরেকটা যেন কোনটা হলো আমার মাথায় আসছে না, ভুলে গেছি। আরেকটা প্রিপোজিশন ছিল, সেটা হচ্ছে পাস, পাস দ্য রোড, আই এম ওয়াকিং পাস দ্য হাউস। আচ্ছা আরেকটা মনে নেই, আচ্ছা ঠিক আছে মনে আসলে আমি বলবো। আচ্ছা এই পর্যন্ত আমরা যতগুলো প্রিপোজিশন বুঝলাম, আরেকটা আছে অপোজিট, এটা খুব কমন একটা জিনিস, এটা একটু বোঝাতে ভুলে গিয়েছিলাম। অপোজিট মানে বিপরীত দিকে, বিপরীত দিকে। আচ্ছা বলো
একটু বলো হচ্ছে রায়ান আহমেদ, তুমি বারবার তো কেটে যাচ্ছে তোমাকে ডাকতে গেলেই তোমার কেটে যায় কেন জানি না, তোমার নেটওয়ার্ক প্রবলেম কিনা হতে পারে। স্যার হ্যাঁ আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, কালকে অনেক বৃষ্টি হয়েছিল হ্যাঁ হ্যাঁ তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমাদের এখানেও অনেক বৃষ্টি হয়েছিল, পরে বিদ্যুৎ চলে গিয়ে রাত্রে আবার আসছে, অনেক জায়গাতে তো বিদ্যুৎ আসেনি এখনো। বলো দেখি রায়ান আহমেদ, তুমি বলবা হচ্ছে আমি খেলছি, এটা ইংলিশ করো। আই এম প্লেইং। আই এম প্লেইং। যদি বলো আমি বিল্ডিংটির বিপরীতে খেলছি, তাহলে কি হবে? আই এম আই এম প্লেইং অ্যাক্রস দ্য অ্যাক্রস হবে না, অপোজিট অপোজিট, হ্যাঁ অপোজিট দা বিল্ডিং। অপোজিট দ্য বিল্ডিং। ইয়েস। তাহলে এই যে অপোজিট দিয়েছো এর মানে কি বলো? বিপরীত। বিপরীত। তাহলে এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বাবারা, এবার আমরা যাব রাইট ফর্ম অফ ভার্বের। তার আগে আমরা 6 থেকে 7টা সেন্টেন্স আমি তোমাদের দিব, তোমরা একটু লিখবা কষ্ট করে, হ্যাঁ? কারণ এই জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে যাবে, এখন মাথায় কাজ করবে না হঠাৎ করে। তো এখন যদি একটা পরীক্ষা দাও ছোট, তাহলে একটু উল্টোপাল্টা হলেও আমাদের মাথায় কিছুটা ধারণা, আমি বারবার বুঝিয়েছি এবং বলেছি যে কোন জায়গাতে তুমি কোনটা ব্যবহার করবা। তো চলো তোমাদের সেন্স থেকে আমি দেখতে চাই যে আসলে তুমি সেন্টেন্সগুলো ধরতে পারো কিনা। চলো নাম্বার 1 লিখে ফেলো খুব দ্রুত, আমার সাথে লিখবো, অনলি 5 মিনিট টাইম, হ্যাঁ? এরপরে আমরা ওটাতে যাব। 1 হচ্ছে আমি, আমি দেওয়ালের উপর দিয়ে। ট্রান্সলেট করব। হ্যাঁ বাবা, শুধু ট্রান্সলেট করবো, বাংলা লিখবা না কেউ। ঝাঁপ দেই। নাম্বার 2, অল্প কয়েকটা দিব, হ্যাঁ? যাক কোথায় গেল। নাম্বার 2 হচ্ছে আচ্ছা আমি রাহাত। স্যার হ্যাঁ বলো। স্যার আর ট্রান্সলেশন করার পর কি কোন প্রিপোজিশন তাও লিখবো? না, প্রিপোজিশন নিচে দাগ দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই, কারণ প্রিপোজিশন দিয়ে তো তুমি সেন্টেন্স মেক করবা। আচ্ছা, আমি রাহাতকে ছাড়া খেলি না। নাম্বার 3, আচ্ছা তুমি কেন টেবিলের নিচে ঘুমাচ্ছ? না, ঘুমাচ্ছ। 4, অবশ্যই ট্রান্সলেশন শুদ্ধভাবে করবা। 4 নম্বর হচ্ছে তারা ছাদের উপর দৌড়াচ্ছে। 5 নম্বর হচ্ছে আমি বইগুলো ড্রয়ারের মধ্যে রেখেছিলাম। খুব বুঝে শুনে করবা যেন ভুল না হয়। 6 নম্বর হচ্ছে পাখিটি গাছটির উপর দিয়ে উড়ে গিয়েছিল, না উড়েছিল। আরেকটা দেব 7 হচ্ছে স্যার রুফ বানান কি? ROOF, রুফ। ROOF, পাখিটি গাছটির উপর দিয়ে উড়েছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে ভুলে গেলাম যে, বাংলাটা তো মাথায় আসছে না। ও ঠিক আছে, আমার সামনে একটি কম্পিউটার, সরি, আরে পুট এর পাস ফর্ম মানে পাস ফর্ম কি পুট হবে? হ্যাঁ পুট 3টা পুট। 8 হচ্ছে আমার সামনে একটি কম্পিউটার আছে, দিলাম। আরেকটা হচ্ছে কি যেন বললাম, মাথায় নেই। সামনে একটি কম্পিউটার আছে। আচ্ছা, তারা
হয়ে গেল। স্যার বলো। আমি কি করবো? ও আচ্ছা, তো তুমি তো লিখছো না। আচ্ছা সমস্যা নেই বাবা, তুমি সাথে থাকো, মেলাবো, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। তুমি যেহেতু লেখার পরিস্থিতি নাই, লিখতে হবে না। তাহলে মধ্য দিয়ে বের হয়ে গেল। আর একটা দিব হচ্ছে আমরা না 10টায় দিই, সমস্যা নেই। আমরা 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 হচ্ছে একটি সাইকেলের পাশে দাঁড়িয়ে আছি। আরেকটা হচ্ছে আচ্ছা লিখেছেন পাবেটি। আচ্ছা এটা হচ্ছে ছাপ দিলাম। Toward the opposite. পিছনে একটি আচ্ছা, আমার লাইন কাটতে কতক্ষণ আছে বাবা? আমার এখানে শো করতেছে না। স্যার 2 মিনিট। 2 মিনিট, ঠিক আছে। আচ্ছা এক কাজ করো তাহলে, কেটে দাও বাবা, সবাই লাইনটা কেটে দাও, আমি লিঙ্ক দিই আবার। সবাই লাইন কেটে দাও, নাহলে এই পরীক্ষা দিতে দিতে আবার আটকে যাবে। 5 মিনিট টাইম থাকবে, দ্রুত লিখতে হবে। কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি আবার ঢোকো।